নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আর বিদ্যায়তনে তোমাদের সবাইকে স্বাগত। ইতিপূর্বে আমরা এই চ্যানেলে আলোচনা করেছি যে আমাদের চ্যানেলটি কেন তৈরি করা হয়েছে এবং এর মোটিভটা কী। তোমরা সকলেই অলরেডি জেনেছো যে এই চ্যানেলের মাধ্যমে আমরা পড়াশোনা রিলেটেড মানে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টকে কমপ্লিট করব। তো তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি আই বটমে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে ভিডিওগুলো চেক করবে। আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করেছি ইন্ডিয়ান পলিটি আমরা লক্ষ্মীকান্তের শুরু করছি এবং কি করে আমরা তা কমপ্লিট করব। তো সেটাও তোমরা সেই শিডিউলটাও তোমরা কিন্তু দেখে নেবে। এবার আসছি আজকের কথাতে। আজকে আমরা শুরু করব এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি। বলতে পারো এই বইটা WBCS তথা ইউপিএসসির যে সমস্ত বইগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের। কিন্তু বইটার একটাই প্রবলেম যে এই বইটা ইংলিশ ভার্সনে এবং প্রচুর বাল্ক সাইজের বুক, মানে একটু বড় বইটা, প্রায় 800 পেজের উপরের বই। সুতরাং এটা পড়তে একটু কষ্ট হয়, তাই আমরা প্রথম থেকে শুরু করছি। আজকের ভিডিওটা ফার্স্ট লেকচার। এই বইয়ের প্রথম চ্যাপ্টার আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তোমরা বইটা খুলে আমার সাথে ফলো করতে থাকো। ফার্স্ট চ্যাপ্টারটা অনেক বড়, এটা আমরা খণ্ডে খণ্ডে বিভক্ত করে পড়ব। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ইতিহাস। তো প্রথমে যে প্রশ্নটা আসে এই বইয়ের ক্ষেত্রে যে আমরা ইতিহাস কেন পড়ব, তাই তো? কারণ এখানে বিভিন্ন রেগুলেটিং অ্যাক্ট, তারপর আদার্স কিছু কথা বলা হয়েছে যা ইতিহাসের সম্বন্ধে যুক্ত, ইতিহাসের সাথে যুক্ত। তাহলে আমরা এইখানে কেন পড়ব? খুব সোজা উত্তর যে পরীক্ষায় এখান থেকে কোশ্চিন আসতে পারে। কিন্তু না বন্ধুরা, আমরা এই উত্তরটা দিব না। কারণ কি, দেখো, ইতিহাস কি করে? ইতিহাস তোমাকে বুঝতে শেখায় কিভাবে আমাদের বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি। অর্থাৎ ইতিহাস থেকে বা অতীত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমাদের জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ। সেই জন্যই, ঠিক সেই কারণে আমাদের এইটা পড়তে হবে। তো তোমরা আস্তে আস্তে যখন পড়াটা আমি আগে বেরোবো, এই ক্লাসেই তোমরা জানতে পারবে কেন আমাদের জন্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অত্যন্ত জরুরি। প্রথম যে কথাটা আসছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশ একটা কোম্পানি, তারা ভারতে আসলো, শাসন করলো, নিজেদের আঁখের গুছালো এবং প্রায় সর্বশান্ত করে আমাদের দেশ থেকে চলে গেল। তারা কি আমাদের কিছু দিয়ে গেছে? কিছু ভালো কিছু বা খারাপ কিছু? অবশ্যই খারাপ তো অনেক কিছুই দিয়েছে তারা, আমাদের প্রায় হতদরিদ্র করে ছেড়েছিল, কিন্তু তার সাথে তারা কিছু ভালো জিনিসও দিয়ে গেছে। ভারতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে তখন ভারতের অবস্থা ছিল বিভিন্ন ভাগে বিভক্ত, এবং যখন তারা যায় তখনও ভারতে 500টার উপর রাজত্ব মানে কায়েম ছিল। কিন্তু তারা যখন আসে তখন তো আরও বেশি। তারা এই রাজত্বের দাসত্ব থেকে কিন্তু আমাদের একদিক থেকে মুক্ত করেছিল। কিভাবে? চলো দেখি। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু হয়েছিল। কোথায়? ব্রিটেনে, তাই তো? এবং তারা কি করেছিল? কুইন এলিজাবেথ ওয়ানের কাছ থেকে চার্টার গ্র্যান্ট পেয়েছিল। চার্টার গ্র্যান্টটা কি? চার্টার গ্র্যান্ট হচ্ছে শুধুমাত্র তারাই, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা বাণিজ্য করবে। এই জন্য তারা 1600 খ্রিস্টাব্দে একটা অধিকার পায়, যেটাকে আমরা বলছি চার্টার গ্র্যান্ট। এইটাকে বলে মনোপলি। খাতার মধ্যে লিখে নিতে পারো, এই চার্টার গ্র্যান্টটা যে তারা পেল সেইটাকে বলা হয় মনোপলি। আচ্ছা, একটা উত্তর দাও তো, 1600 খ্রিস্টাব্দে ভারতে কোন বাদশাহ রাজত্ব করত? খুব সোজা প্রশ্ন, তোমরা কমেন্ট সেকশনে কিন্তু উত্তরটা দেবে, খুব সোজা। তারপরে 1600 খ্রিস্টাব্দে তারা যখন ভারতে আসলো, তারা ব্যবসা বাণিজ্য শুরু করলো।
আর ব্যবসা বাণিজ্য করতে করতে হাতে প্রচুর টাকা রইল। তারা এখানে দেখতে পেল যে এইখানে ছোট ছোট রাজার মধ্যে, ছোট ছোট অংশের মধ্যে খুব ঝগড়া ঝামেলা মারামারি রয়েছে। তাহলে তাদের মনে লোভ জাগতে শুরু করলো। তারা ভাবলো আমরা যখন রাজত্ব করছি আমরা তাহলে শাসনও করতে পারবো, কারণ তাদের কাছে বুদ্ধি অনেক বেশি ছিল, তাদের কাছে নতুন অস্ত্র ছিল ইত্যাদি। তারা এই লোভে কি করলো, আস্তে আস্তে নিজেদের ফ্যাক্টরি বলা হয়, নিজেদের ফ্যাক্টরি বলতে তোমার দুর্গ বলতে পারো, দুর্গ তৈরি করতে শুরু করলো। এবং এখানকার যারা বাদশা বা রাজারা ছিল তারা এই সম্পর্কে কিছুই কিন্তু বুঝতে পারলো না। কিছুদিন পরে, অর্থাৎ প্রায় 100 বছর যখন কেটে গেল, তারা তখন ভারতের রাজনীতিতে, অর্থাৎ রাজার রাজার মধ্যে যে সম্পর্ক, তাতে হস্তক্ষেপ শুরু করলো। এবং 1657 খ্রিস্টাব্দে তারা বাংলার বুকে বাংলার রাজাকে চেঞ্জ করে দিল। এতটা শক্তিশালী হয়ে গেছিল, এতটা মাসল পাওয়ার তাদের হয়ে গেছিল যে তারা সিরাজউদ্দৌলাকে তার গদি থেকে সরিয়ে দিল ষড়যন্ত্র করে। এরপরে আসলো কি, বক্সার। বলতে পারো সিরাজদৌলাকে সরানো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা, একটা নতুন যুগের সূচনা। কিন্তু প্রকৃত ক্ষমতা তারা পেয়েছিল বক্সারের যুদ্ধে মীর কাসিমকে হারানোর পরে। 1764 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ বক্সারে তাদের যেই জয়টা তারা পেল, তাতে একাধিক নবাব তথা যে ভারতের বাদশা ছিল তাকে পর্যন্ত তারা হারিয়ে দিল। এবং এর ফলস্বরূপ কি পেল, বাংলা, বিহার, উড়িষ্যা, এই 3 জায়গার দেওয়ানি রাইটস। বাংলা, বিহার, উড়িষ্যা সেই সময় ভারতের সোনার খনি বলতে পারো। এত পরিমাণ ব্যবসা হতো এখানে, এত উৎকৃষ্ট চাষাবাদ হতো যে এই জায়গাটা ভারতের, মানে সোনার পাখি বলে না, সোনার ডিম পাড়া হাঁস, সেরকম ভারতের সোনার ডিম পাড়া হাঁস ছিল। এবং ইংরেজরা যথেষ্টভাবে এই 3টা জায়গাকে লুট করতে শুরু করলো। চলো, এইটা তো ইতিহাসের পড়া, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। এবার বোঝা যাক দেওয়ানি রাইটসটা কি। দেওয়ানি রাইটসটা হচ্ছে যে এইখান থেকে ট্যাক্স তারা কালেক্ট করবে। ট্যাক্স কিন্তু নিজের কাছেই রাখবে, উপরে পাঠাবে না। উপরে পাঠালেও খুব যৎসামান্য, হয়তো 100 টাকা যদি ট্যাক্স কালেক্ট করে, 1 টাকা বাদশাকে দেবে, বা তাও দেবে কিনা সন্দেহ, বাকিটা নিজেদের কাছে রাখবে। তো এই অধিকারটা পেয়ে গেছিল আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং তারা যথেষ্টভাবে বিভিন্ন অজুহাতে ট্যাক্স কালেক্ট করতে শুরু করে। কিন্তু প্রবলেম হচ্ছে এর পরে প্রায় 160-70 বছরের কোম্পানি, তারা ব্রিটিশ পার্লামেন্টকে বলতে লাগলো আমাদের অবস্থা শোচনীয়, আমাদের লোন দেওয়া হোক। এটা কেমন কথা? বাংলার বিভিন্ন জায়গা থেকে, বিহার, উড়িষ্যার বিভিন্ন জায়গা থেকে তোমরা ট্যাক্স কালেক্ট করছো, ব্যবসা করছো, এখান থেকে মালপত্র ব্রিটিশ বা সারা বিশ্বে পাঠাচ্ছ, কিন্তু তাও তোমাদের টাকা কম, তোমরা লোকসানে চলছো। হ্যাঁ বন্ধুরা, তারা প্রায় 1 মিলিয়ন পাউন্ড, প্রায় 1 মিলিয়ন মানে 10 লক্ষ পাউন্ড, এখনকার হিসাব করলে কয়েক লক্ষ কোটি টাকা তারা ব্রিটিশ সরকারকে বলল লোন দিতে। এই জায়গাতেই ব্রিটিশ সরকারের মাথা কিন্তু নড়ে গেল। কারণ কি? কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেসব অফিসারসরা রয়েছিল, তারা যখন ভারত থেকে ব্রিটেনে ফিরে যেত, মানে কোটি কোটি টাকা সম্পত্তি নিয়ে যেত। বলা হতো এরা মানে লন্ডনে গিয়ে মানে রাজার চেয়েও বেশি অর্থ তাদের কাছে হয়ে গেছিল। কিন্তু এই অর্থগুলো তাহলে যাচ্ছিল কোথায়? ব্রিটিশ ইন্ডিয়ার বা ব্রিটেনের যারা বসেছিলেন আধিকারিক, তাদের মনে সন্দেহ জাগলো। তারা রিভিউ কমিটি করলো এবং দেখা যাচ্ছে যে এখানকার যারা কোম্পানির অফিসার রয়েছেন তারা নিজেরা বড় লোক হচ্ছে,
যে করেই হোক, ঘুষ খেয়ে হোক, নিজেরা ব্যবসা বাণিজ্য করে হোক, রাজা রাজার সাথে যুদ্ধ করিয়ে হোক, নিজেরা বড় লোক হচ্ছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এই সময় ব্রিটিশ পার্লামেন্ট ঠিক করলো যে এদের উপর একটা ব্যবস্থা আনা দরকার, অর্থাৎ কোম্পানিটা, যে কোম্পানি ফর্ম হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদেরকে একটা লিমিটেশনের মধ্যে আনতে হবে। আর সেই কারণেই রেগুলেটিং অ্যাক্ট বলো বা চার্টার্ড অ্যাক্ট বলো, সেইগুলো ভারতের উপর আসতে শুরু করলো। আর এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের সংবিধানের পড়াশোনা। ব্রিটিশ গভর্নমেন্ট ঠিক করলো যে তারা প্রত্যেক 20 বছর অন্তর রিভিউ করে রেগুলেটিং অ্যাক্ট পাশ করবে। প্রথম রেগুলেটিং অ্যাক্ট আনা হলো 1773 খ্রিস্টাব্দে। তারপর তোমরা যদি দেখতে থাকো, দেখো ঠিক 20 বছর অন্তর অন্তর 1773, 1793, 1813, 1833, 1853, ঠিক 20 বছর অন্তর অন্তর রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার অ্যাক্টগুলো আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। তো এইভাবে বন্ধুরা পড়তে হয়, হিস্ট্রিটা একটু জানতে হয়, না হলে তোমরা বুঝতেই পারবে না 20 বছর অন্তর অন্তর কেন এই আইনগুলো এসেছিল। 20 বছর অন্তর এসেছিল কারণ তারা 20 বছরে ঠিক দেখে নিতে পারতো, 20 বছর পরে রিভিউ করতো যে আমরা যে আইনটা তৈরি করেছি সেটা আদেও কার্যকর কি কার্যকর না, তারপরে রিভিউ করে আবার নতুন আইন নিয়ে আসবো। তো চলো এবার আমরা দেখে নিব নেক্সট পড়া, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দ। প্রথম রেগুলেটিং অ্যাক্ট ভারতের সামনে নিয়ে আসা হলো। ভারতের সামনে বলতে পারো টোটালটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ম্যানেজ করার জন্য, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার বা কার্য কাঠামোটাকে ম্যানেজ করার জন্য প্রথম একটা আইন ব্রিটিশ পার্লামেন্ট নিয়ে আসলো। দেখা যাক এই আইনে কি কি করা হয়েছিল। রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে প্রথম যে কাজটা করা হলো সেটাকে হচ্ছে বলতে পারো যে যেই ক্ষমতাগুলো ডিস্ট্রিবিউট করা ছিল ভারতের বিভিন্ন প্রান্তে, সেইটার সেন্ট্রালাইজ করার চেষ্টা করা হলো। কীরকম সেন্ট্রালাইজ করা, স্টার্ট মানে যে প্রসেসটা আছে সেটাকে স্টার্ট করা হলো। কীরকম, যে ভারতে প্রধানত 3টি জায়গায়, বোম্বে, মাদ্রাজ, কলকাতা, 3টি জায়গায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজস্বভাবে শাসন করত। ঠিক আছে, এবার ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো, এদের যে পাওয়ারটা, এদের যে লেজিসলেটিভ পাওয়ারটা, সেইটাকে ডাইভার্ট করলো কলকাতাতে। তারা চেষ্টা করলো যে কলকাতায় যিনি রয়েছেন, যে বেঙ্গল গভর্নর, তার হাতে বাকি জায়গাগুলোর লেজিসলেটিভ পাওয়ার দেওয়ার চেষ্টা করা হলো। লেজিসলেটিভ পাওয়ারটা কি? লেজিসলেটিভ পাওয়ার হচ্ছে আইন তৈরির ক্ষমতা বলতে পারো। কিছুটা লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে কার্যপ্রণালী অনুযায়ী। তাতে কি হলো, লেজিসলেটিভ যে পাওয়ারটা সেইটা সেন্ট্রাল করার চেষ্টা করা হলো। ইতিপূর্বে মাদ্রাজ বা বোম্বের হাতে এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ দুটো পাওয়ারই ছিল, কিন্তু লেজিসলেটিভ পাওয়ারটা শিফট করার চেষ্টা করা হলো বাংলাতে। বাংলার যিনি গভর্নর ছিলেন তাকে বলা হতে লাগলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। গভর্নর অফ বেঙ্গল হ্যাভ বিকেম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবার কি করা হলো, যে তারা একটি কমিটি তৈরি করলো। কমিটিটা কি? কোর্ট অফ ডিরেক্টর।
তারা কোর্ট অফ ডিরেক্টর তৈরি করলো এবং কোম্পানিকে বলল তাদের যত হিসাব নিকাশ আছে সামরিক অসামরিক সব কিছু তা কোর্ট অফ ডিরেক্টরকে জানাতে হবে। কোর্ট অফ ডিরেক্টররা পার্লামেন্টের কাছে বা যিনি আধিকারিক থাকবেন তার কাছে সম্পূর্ণভাবে এই তথ্যগুলো পেশ করবে। গভর্নর অফ জেনারেলের যে কাজ সেইটা দেখাশোনার জন্য গভর্নর জেনারেল ইন কাউন্সিল বানানো হলো, মানে তাকে হেল্প করার জন্য 4 জন সদস্যের গভর্নর জেনারেল ইন কাউন্সিল, বা এটাকে ক্যালকাটা কাউন্সিলও বলা হতো যেহেতু এটা কলকাতায় তৈরি হয়েছিল। এরা এক্সিকিউটিভ বডি ছিল। এই যে 4 সদস্য তাদের হাতে লেজিসলেটিভ পাওয়ারও দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু নিজেরাও এক্সিকিউটিভ ছিলেন। এবং এর সাথে সাথে 4 জন বিচারপতি নিয়ে কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি করা হয়েছিল। স্যার ইম্পে ছিলেন প্রধান বিচারপতি। এটা খুব একটা ক্রিটিক্যাল জায়গা, আমরা পরেই আলোচনা করছি। তার জন্য আবার একটা রেগুলেটিং অ্যাক্ট বা সেটেলমেন্ট অ্যাক্ট পরে আনা হয়েছিল। তো এই আইনের বলেই, অর্থাৎ 1973-এর রেগুলেটিং অ্যাক্টের বলেই কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল। এবার আসছি সেটেলমেন্ট অ্যাক্ট 1781। 20 বছর গেল না, তার আগেই আবার একটা অ্যাক্ট চলে আসলো। কেন? আমরা তো আগেই পড়েছিলাম যে 20 বছর পর রিভিউ করা হবে বলেছিল, কিন্তু ঠিক 8 বছরের মাথায় একটা অ্যাক্ট তৈরি হলো। কেন? কারণটা হচ্ছে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, তার সাথে একটা কনফ্লিক্ট লেগে গেল। কীরকম? জুডিশিয়ারি পাওয়ার কি করছিল, যারা এক্সিকিউটিভ আছে তাদের উপর খবরদারি চালাতে শুরু করলো। তারা বিচার ব্যবস্থার সাথে যুক্ত, কোনো কিছু খারাপ দেখলেই তারা বলতো আমাকে এর উত্তর দাও, এই ওই সেই। এবং এইভাবে করার ফলে কি হচ্ছে, শাসন ব্যবস্থায় প্রচুর হ্যাকেল হচ্ছিল শাসন ব্যবস্থাটা। তার জন্য সেটেলমেন্ট অ্যাক্ট 1781 তৈরি করা হলো। সুপ্রিম কোর্টকে পরিষ্কার বলে দেওয়া হলো তোমরা বিচার বিভাগ নিয়ে থাকো, তোমরা বিচারের কাজ করো, বাকিটা গভর্নর জেনারেল দেখে নেবেন। তোমার ক্ষমতা শুধু বিচার করা অবধি, তুমি কারো কাছে জবাবদিহি করতে চাইবে না। বন্ধুরা লক্ষ্য করছো কিনা জানি না, অলরেডি আর্টিকেল 50 আমাদের যে কনস্টিটিউশন সেখানে এই কথাটাই বলা হয়েছে। দেয়ার ওয়াজ সেপারেটেড ভিউ অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ। এইটাই ঘুরে আর্টিকেল 50-তে, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 50-তে অ্যাড করা হয়েছে। এইটাই হয়েছিল সেটেলমেন্ট অ্যাক্ট 1781-এ। নেক্সটে চলে আসছি। নেক্সট হচ্ছে পিট ইন্ডিয়া অ্যাক্ট 1984। অর্থাৎ ঠিক 3 বছরের মধ্যে আবার একটা অ্যাক্ট চলে আসলো যেটা পিট ইন্ডিয়া অ্যাক্ট বলা হয়। চলো এবার এটা দেখা যাক। পিট ইন্ডিয়া অ্যাক্ট 1984। পিটস তখন ছিলেন সেই সময়ের যিনি ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন, তাকে পিট দ্য জুনিয়র বলা হয়, কারণ তার বাবার নামও পিটস ছিল, সেই কারণে পিটস দ্য জুনিয়র বলা হয়। তার সময় এই অ্যাক্টটা নিয়ে আসা হয়েছিল, সেই জন্য এটাকে পিট অ্যাক্ট বলা হয়। এবার কি হলো, 1773-এ তো গভর্নমেন্ট অ্যাক্ট পাশ করলো, কিন্তু গভর্নমেন্ট পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে যে কোম্পানি তাদের কথা মানছে না। কোম্পানির মতো করে চলছে, তার অফিসাররা অফিসারদের মতো যেরকম আগে চলতো সেরকমই চলছে, কোনো হিসাব নিকেশ দিচ্ছে না, কিছু দিচ্ছে না। সেই জন্য কি করলো, ব্রিটিশ পার্লামেন্ট আবার নতুন একটি বিল বা অ্যাক্ট পাশ করলো। অ্যাক্টের মাধ্যমে কি বলা হলো, অ্যাক্টের মাধ্যমে করা হলো যেটা প্রধান কাজ, সেটা হলো বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হলো। আগে
পূর্বে গঠন করা হয়েছিল কোর্ট অফ ডিরেক্টর, এবার গঠন করা হলো বোর্ড অফ কন্ট্রোল। কোর্ট অফ ডিরেক্টররা কোম্পানির লোক হতো, তাদের কাছে হিসাব নিকাশ দেওয়া হতো এবং তারা ব্রিটিশ গভর্নমেন্টকে দিত। এবার ব্রিটিশ গভর্নমেন্ট কী করলো, বোর্ড অফ কন্ট্রোল গঠন করলো এবং বোর্ড অফ কন্ট্রোলের হাতে সম্পূর্ণ দায়িত্ব দিল পলিটিক্যাল সাবজেক্টগুলো অর্থাৎ রাজনৈতিক বিষয়গুলো দেখার জন্য। এবং যে কোর্ট অফ ডিরেক্টররা এতদিন সব কিছু দেখতো তাদের সীমাবদ্ধ করে দিল শুধুমাত্র ব্যবসা দেখার জন্য। অর্থাৎ ভারতে তখন যে বিভিন্ন অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাকোয়ার করছিল সেইগুলো দেখবে কে, ব্রিটিশ গভর্নমেন্ট নিজে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা আস্তে আস্তে কমানো শুরু করা হয়ে গেল। এর সাথে এই অ্যাক্টে বলা হলো কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেই জায়গাগুলো দখল করেছিল সেইগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির জায়গা নয়, সেইগুলো ব্রিটেন যে ক্রাউন তার জায়গা। তার বিহাফে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জায়গাগুলো অধিকার করছে, তার হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জায়গাগুলো অধিকার করছে। এরপরে আসছে চার্টার্ড অ্যাক্ট 1833। মাঝে আরও দুটো অ্যাক্ট আছে, রেগুলেটিং অ্যাক্ট, তোমাদের সেটা আমরা ওভারলুক করে গেলাম, তোমাদের বইয়েও নেই। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এই সময় বেশি কিছু চেঞ্জেস হয়নি, সেই কারণে এটা পড়ার দরকার নেই এবং লক্ষ্মীকান্ত স্যার এটা বইয়েও রাখেননি, তিনি ডাইরেক্ট চলে এসেছেন চার্টার্ড অ্যাক্ট 1833-এর ক্ষেত্রে। তো সেই জায়গাটা আমরা আলোচনা করব। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে সেন্ট্রালাইজেশন শুরু হয়েছিল। কিসের সেন্ট্রালাইজেশন? না, অন্যান্য জায়গা থেকে, বোম্বে এবং মাদ্রাস থেকে লেজিসলেটিভ পাওয়ারের সেন্ট্রালাইজেশন এই 1833 খ্রিস্টাব্দে এসে সেটা কমপ্লিট হলো। কিভাবে? টোটাল যা পাওয়ার ছিল লেজিসলেটিভ অর্থাৎ আইন তৈরির ক্ষমতা, টোটালটা দেওয়া হলো বাংলাকে, কলকাতা প্রভিন্সকে। এবং কলকাতার যিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন তাকে কি বলা হলো? তাকে বলা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। অর্থাৎ কলকাতাকে প্রধান করে গোটা ভারতে শাসন করার কাজ শুরু হলো। ক্লিয়ার করতে পারলাম? প্রথমে ছিলেন গভর্নর অফ বেঙ্গল, রেগুলেটিং অ্যাক্ট 1773 হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, 1833 আস্তে আস্তে হয়ে গেল গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া, সরি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, নট ইন। তো তোমাদের কাছে প্রশ্ন, কমেন্টে অ্যান্সার করবে, খুব সোজা প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? পূর্বে কি ছিল যে বিভিন্ন প্রভিন্স নিজেরা আলাদা আলাদা ডিসিশন নিতে পারত, তার ফলে অবস্থা আলাদা আলাদা হতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা হতো। এবার ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো? পাওয়ারের সেন্ট্রালাইজেশন শুরু করলো, অর্থাৎ তারা ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূতিকরণ শুরু করলো, ক্ষমতার এক জায়গা থেকে তারা শাসন শুরু করলো। এখনকার অবস্থা হচ্ছে ঠিক উল্টোটা, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন। আমাদের কেন্দ্র সরকার যেরকম শাসন করে সেরকম রাজ্য সরকারও তার নিজস্ব নিয়মের মধ্যে, গণ্ডির মধ্যে থেকে শাসন করে। অর্থাৎ বন্ধুরা, আমরা একটা কলোনিতে পরিণত হলাম 1833 খ্রিস্টাব্দে সম্পূর্ণভাবে। বোঝা গেল? আচ্ছা, চলো তার পরেরটা দেখে নিই। চার্টার্ড অ্যাক্ট 1853। প্রথমেই বলে দিই, এইটা যখন এই চার্টার্ড অ্যাক্টটা পাশ করা হয়েছিল তখন এটাকে বলা হয়েছিল লাস্ট চার্টার্ড অ্যাক্ট। কেন বলা হয়েছিল তার কারণ এখনই তোমরা জানতে পারবে। ব্রিটিশ গভর্নমেন্ট যতই চেষ্টা করুক না কেন, ব্রিটিশ গভর্নমেন্ট কিছুতেই যে কোম্পানির যে ঘাপলাবাজি বলতে পারো এইটাকে আটকাতে পারছিল না। তার কারণ হচ্ছিল আমরা যেই জন্য প্রস্তুতি নিচ্ছি তারা, অর্থাৎ সিভিল সার্ভেন্টরা।
তখনকার দিনে দুই ধরনের সিভিল সার্ভিস ছিল, একটা হায়ার সিভিল সার্ভিস, একটা হচ্ছে লোয়ার সিভিল সার্ভিস। হায়ার সিভিল সার্ভিস কখনোই সবার জন্য উন্মুক্ত ছিল না। হায়ার সিভিল সার্ভিসে কারা আসতো ইংল্যান্ড থেকে লোকজনরা। এই সিস্টেমটাকে বলা হতো হেলিবারি পেট্রোনেট সিস্টেম। হেলিবারি পেট্রোনেট সিস্টেমটা কি? হেলিবারি পেট্রোনেট সিস্টেমটা হচ্ছে, হেলিবারি নামক একটা বিদ্যালয় বলতে পারো বা কলেজ বলতে পারো, সেখানে পড়াশোনা করতে হতো। সেখান থেকে পাস আউট হলে তারা ভারতে এসে সিভিল সার্ভিস হিসাবে যোগ দিত। কত ভালো না? ধরো তোমাদের কলেজে একটা সাবজেক্ট আছে, একটা কলেজ আছে, সেখানে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করলে, পাস আউট করলে সিভিল সার্ভিস হয়ে গেলে এত ঝামেলাই করতে হচ্ছে না, এত পড়াশোনা পরীক্ষা কিচ্ছু দিতে হচ্ছে না, কোনো এত কম্পিটিশান নেই। কিন্তু বন্ধুরা, এইটাতে হচ্ছে সমস্যা বেশি। সমস্যাটা কীরকম? হেলিবারি পেট্রোনেটে কারা ভর্তি হবে, ওই কলেজটায় কারা ভর্তি হবে? ওই কলেজে ভর্তি হওয়ার জন্য কোর্ট অফ ডিরেক্টরসদের কাছ থেকে পারমিশন নিতে হতো। এবার কোর্ট অফ ডিরেক্টরস যারা আছে তারা চাইবে কি সবাই ঢুকুক? না, তারা চাইবে যে আমার ছেলে বা অমুক অফিসারের ছেলে ঢুকুক, তমুক অফিসারের ছেলে ঢুকুক, তাহলে তাদের সিস্টেমটা বজায় থাকবে। আর এইখানে অর্থাৎ গোড়াতেই গলদ রেখে দিয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট। তাই জন্য তারা কিছু চেঞ্জ করছিল এখানে, এবং আস্তে তারা ভাবলো যে এরপরে চার্টার্ড অ্যাক্টের আর দরকার নেই, কারণ তাদের মনে কোথাও যেন এসেছিল যে এরপরে আমরা ডিরেক্ট রুল করব, অর্থাৎ আমরা আর কোম্পানিটাকে রাখবো না। যদিও 1857 খ্রিস্টাব্দের সিপাহি মিউটিনির পর সিপাহি বিদ্রোহের পর এটার আর মানে বলতে পারো এটা মানে কোথাও যেন যেই ঘটনাটা হতো সেইটাকে আরও ত্বরান্বিত করে দিয়েছিল। কিন্তু এই যে কোম্পানির শাসনের অবসান হয়েছিল 1857 খ্রিস্টাব্দের পরে, সেটা কিন্তু অবধারিত ছিল, সেটা হতোই। হয়তো 1857 না হয়ে 1860 হতো, 1870 হতো, কিন্তু সেটা হতোই। এবার চলে আসছি এই 1853-তে কি চেঞ্জ করা হয়েছে। 1853-তে যেটা এতদিন হেলিবারি পেট্রোনেট সিস্টেম ছিল সেইটাকে চেঞ্জ করে ওপেন টু অল করে দেওয়া হলো। এই যে ওপেন টু অল এক্সামের কথা, এইটা কিন্তু প্রথমেই বলা হয়েছিল 1833 খ্রিস্টাব্দের যে অ্যাক্ট আছে, চার্টার্ড অ্যাক্ট, সেখানেই বলা হয়েছিল। কিন্তু যারা কোর্ট অফ ডিরেক্টর ছিলেন তারা এত প্রভাবশালী ছিলেন এবং এত তাদের মানে আঁতে ঘা লেগে গেছিল যে তারা সেটাকে মানে ফলপ্রসূ হতেই দেননি। কিন্তু 1853 সালে গভর্নমেন্ট জোর দিয়ে এইটাকে ওপেন ফর অল এক্সাম করে দিল, যে চলো সবাই মিলে পরীক্ষায় বসো, যে পাশ করবে সেই হবে বিসিএস অর আইসিএস বা আইএএস, যাই বলো না কেন। সেইটাই কিন্তু এই 1853-তে চলে আসলো, ওপেন ফর অল, সবার জন্য। আর এই অ্যাক্টের মধ্যে কি করা হলো? করা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার যে কাউন্সিল ছিল, লেজিসলেটিভ কাউন্সিল, সেটাকে আলাদা করে দেওয়া হলো। অর্থাৎ লেজিসলেটিভ বডি আলাদা আর এক্সিকিউটিভ বডি আলাদা। আগে কি হতো? আগে হতো সেম কিছু লোক, তারাই লেজিসলেটিভ পাওয়ার বহন করত, তারাই এক্সিকিউটিভ হিসাবে সেটাকে ফলপ্রসূ করত। তাহলে কি হলো? আমার ইচ্ছা মতো আমি আইন বানালাম, আমি সেটা ইচ্ছা মতো সকলের মধ্যে সবাইকে দিয়ে সেই কাজটা শুরু করিয়ে দিলাম। তার ফলে কি আইনের অনেক লিমিটেশন থেকে যেত, মানুষের ইচ্ছের উপর, কয়েকজন অফিসারের ইচ্ছের উপর সব কিছু ডিপেন্ড করত। এই জিনিসটাকে ভেঙে আরও কিছু মানুষজনকে এখানে ঢোকানো হলো। মানুষজন অর্থাৎ কিছু বলতে পারো পরবর্তীকালে ইন্ডিয়ানরাও এসেছিলেন, কিছু ইন্ডিয়ান এবং তার আগে কিছু ব্রিটিশার্স যারা
চিন্তা ভাবনা করবে, লেজিসলেটিভ বডি আইন তৈরি করবে এবং কিছু অফিসার্স যারা সেই আইনগুলোকে এক্সিকিউট করবে, সেই নির্দেশগুলো পালন করবে। এই দুটোর বডি আলাদা তৈরি করা হলো। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। এরপরে আমরা সিপাহী বিদ্রোহ, তারপর অন্যান্য যে রিফর্মসগুলো এসেছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো, এবং তোমরা যদি এই চ্যানেলের সাথে থাকো এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ফলো করো, তাহলে খুব ভালোভাবে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হাতের নোকের ডোগায় চলে আসবে। তো বন্ধুরা, দেরি না করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করে দাও, যাতে ভিডিওগুলো যখনই আসবে সাথে সাথে তোমরা তা দেখতে পারো। আজকের মতো তাহলে এখানেই থাক। নমস্কার।